দরজা বাইরে কেউ একজন দাঁড়িয়ে যা, দরজার বাইরে কাউকে দাঁড় করা, দরজা খোলা যাবে। শুরু করছি। আমাদের রাজ্য, আমাদের এগিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের আরো 11টি রাজ্যে এসআইআর শুরু হয়েছে। এর মধ্যে 10টি রাজ্যে এসআইআর সম্পূর্ণ হয়েছে। উত্তরপ্রদেশে 4 কোটির বেশি ভোটার এর নাম বাদ গেছে তালিকা থেকে, তাদের সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। কেরল এবং তামিলনাড়ু অবিজেপি শাসিত রাজ্য, সেখানেও এসআইআর এর কাজ সম্পূর্ণ হয়েছে। কোথাও কোনো বিরোধিতা নেই, কোথাও কোনো বিডি অফিসে আগুন নেই, কোথাও ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে অবরোধ নেই, কোথাও ভিন্ন দলের বিএলএ 2 এর উপর আক্রমণ নেই, কোথাও বিএলওদের ভীতি প্রদর্শন করা নেই, কোথাও বিএলওদের বাধ্য করে ফলস ডকুমেন্ট সিস্টেমে আপলোড করবার অভিযোগ নেই। কিন্তু একমাত্র অভিযোগ উঠে আসছে পশ্চিমবঙ্গে। এটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর লজ্জা। এর থেকে বড় দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন বিচারপতিকে দিয়ে আজকে এই কাজকে সম্পূর্ণ করতে হবে। এর অর্থ কি? এর অর্থ হলো কি আমাদের প্রশাসকদের অযোগ্যতা, তাদের বিশ্বাসযোগ্যতার অভাব, নাকি প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ, যার উপরে বর্তমানে সুপ্রিম কোর্ট কোনো আস্থা রাখতে পারছেন না। বিচারপতিরা বলছেন এখন যে তাদের নিরাপত্তার প্রয়োজন আছে, অর্থাৎ এ রাজ্যে জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। বিচারপতিরা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। অতীতে যদিও এই ঘটনার দৃষ্টান্ত একাধিক আছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে বিচারপতিদের বেল না দিতে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে এ রাজ্যে। এটা বাম জমানার সমস্ত দৃষ্টান্ত, তারা যা স্থাপন করেছিলেন, তারা যা অবস্থানে নিয়ে গিয়েছিলেন রাজ্যটাকে, সেটাকেও ছাপিয়ে চলে গেছে। আমাদের প্রথম থেকে বক্তব্য ছিল একটাই, যে যখন ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু হয়েছে এই পুরো প্রক্রিয়াকে কলুষিত করার, বিপর্যস্ত করার এবং পুরো প্রক্রিয়াটাকে ভিন্ন পথে চালিত করা, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস, তার তৃণমূল কংগ্রেস সরকার দিয়ে, কারণ এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার, 15 বছরেও এরা নিজেদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে উঠতে পারেনি। এটা তৃণমূল কংগ্রেসেরই সরকার থেকে গেছে। এখনো পর্যন্ত এসডিও বিডিওদের ওপরে ডিএমরা চাপ সৃষ্টি করছেন। এই ডিএমদের আমরা চিনি। কেউ যদি মনে করেন যে শুধুমাত্র নেতাদের দিকে আঙুল তুলে কিছু নেতার দুর্নীতির দিকে দেখিয়ে এখন তারা সমস্ত পাপ মুক্ত হয়ে আবার যে যার রিটায়ারমেন্টের পরে বাড়ি ফিরে যাবে নির্বিঘ্নে, তাদের ভবিষ্যতের যাত্রাপথটা 60 বছরের পরেও খুব একটা মসৃণ হবে না, এটা আগামী দিনে নতুন সরকার করে দেখিয়ে দেবে। যে আমলা যার সঙ্গেই যোগাযোগ রাখুন না কেন, কেন্দ্রীয় সরকারের যে পিএসইউ আছে তার চেয়ারম্যান যদি মনে করেন যে এই রাজ্যের কোন সেক্রেটারির সঙ্গে সম্পর্ক রাখবেন, আর তিনিও বিভিন্ন ধরনের তৃণমূলী কাজে যুক্ত হয়ে যাবেন, তাহলে তাকেও একই অবস্থার সম্মুখীন হতে হবে। এটা লুঠের রাজ্য নয়। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট।
80 দিনই লাগুক আর 180 দিনই লাগুক, সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া। ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যদি নির্বিঘ্নে এসআইআর সম্পূর্ণ হতে পারে, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? কেন মানুষকে অযথা হয়রানি স্বীকার করতে হচ্ছে? বিজেপির বিএলএ 2 নামে ফর্ম 7 ফিল আপ করা হচ্ছে, তার স্বাক্ষর নকল করে বা তার নামে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, অত্যন্ত বেশি বয়সের মানুষজনের, তাদের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের আজকে শুনানিতে যেতে হচ্ছে, হয়রানি শিকার হচ্ছেন তারা। যে বেশ কিছু নাম উঠে এসেছে, এর মধ্যে 90% বেশির সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। নির্বাচন কমিশনের কাজ করছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার নয় যে বোমা পড়ে কারোর পা উড়ে যাবার পরে একজন নিরাপদ আশ্রয়ে বসে নির্বিকারে রাজ্য নির্বাচন কমিশন বলতে পারেন চকলেট বাজির মতো একটা বাজি ফাটার ঘটনা আছে। প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত বুথের মধ্যে প্রেরিত হলে এবং সেখানে সমস্ত ক্যামেরা ভেঙে যাবার পরেও রাজ্য নির্বাচন কমিশন অবলীলাক্রমে বলে দিতে পারেন যে ওর ভেতরে কোনো ঘটনা ঘটেনি, সমস্ত কিছু সুরক্ষিত আছে। মনে রাখবেন, এই পঞ্চায়েতে এত লুঠের পরেও বিডিওদের কাজে লাগিয়ে প্রকাশ্যে বিজয়ী ক্যান্ডিডেটদের বসিয়ে রেখে মহিলাদের রাত্রি 1:30টার সময় পুনর্গণনার নামে তাদের পরাজিত দেখিয়ে দিয়েছে যারা, তারপরেও কিন্তু 11,000-এর বেশি আসনে এ রাজ্যে বিজেপি জিতেছে। যারা আমাদের খুন করে মনে করেছিলেন এ রাজ্য থেকে বিজেপিকে তুলে দেবেন, তারা পারেননি। সিপিএম এর হাতে আমাদের কর্মীরা শহীদ হয়েছে, তৃণমূল কংগ্রেস সেই সংখ্যাটা ছাপিয়ে নিয়ে গেছে। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হলো, এতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর যে সারা ভারতবর্ষের সামনে মুখ পুরল। কেন বিচারপতিদের নিয়ে আসতে হলো? আর আজকে কেন বিচারপতিরা নিরাপত্তার দাবি করছেন? নো এসআইআর, নো ভোট। আমাদের যা ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, যে ফর্ম 7 কেড়ে নেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, থানায় যে ফর্ম 7 কে নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্ণভাবে বেআইনিভাবে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করতে হবে। শুধু আমাদের নয়, তৃণমূল কংগ্রেসও যদি অভিযোগ দিয়ে থাকে, সিপিএম যদি দিয়ে থাকে, আমি জানি না অবশ্য সিপিএম তো আবার এখন মুর্শিদাবাদের দিকে চলে গেছে, কেন্দ্রিক হয়ে গেছে। কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট ছিল, এখন কমিউনিস্ট পার্টি মুর্শিদাবাদ রয়েছে বর্তমান সম্পাদকের নেতৃত্বে। বা কংগ্রেস যদি দিয়ে থাকে বা কোনো সাধারণ প্রতিবেশী যদি দিয়ে থাকে, প্রত্যেকের অভিযোগকে গ্রহণ করতে হবে। কারণ ভেজাল মুক্ত ভোটার লিস্ট পাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, এবং তাকে নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আমরা প্রথম দিনেও যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি যে গণেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন একটাই, দাবি একটাই, এবং এই দাবি এই অধিকার আমাদের ভারতের সংবিধান দিয়েছে যে একটাও অভিযোগপত্র যদি থাকে, শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে। সে 180 দিনে হোক, 100 দিনে হোক, 120 দিনে হোক। রাজ্যবাসী দেখতে পাচ্ছেন যে কাদের জন্য গোটা প্রক্রিয়াটা আজকে এই অবস্থায় পৌঁছেছে। আজকে এই অবস্থার বাইরে যে কোনো মূল্যে আমাদের অবস্থাকে নিয়ে আসতে হবে।
এবং অন্য রাজ্যে যদি এসআইআর সম্পূর্ণ হয়, এ রাজ্যেও এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে বিচারপতিদেরও বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসবেন না দূরবর্তী রাজ্য থেকে আসবেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একই সঙ্গে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা বিরোধী অবস্থানে আছেন, কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। কংগ্রেসের পক্ষ থেকে যারা ফর্ম 7 জমা দিয়েছেন, সিপিআইএম এর পক্ষ থেকে যারা ফর্ম 7 জমা দিয়েছেন, যত কম সংখ্যক দিক না কেন, আমরা বিশ্বাস করি এখনো বহু মানুষ আছেন যারা আত্মসমর্পণ করেননি দুটো রাজনৈতিক দলেরই। তাদেরও যে অভিযোগগুলো ছিল সেগুলোকে গ্রহণ করতে এবং তারা যারা দিতে যেতে পারেন তাদের নিরাপত্তাকেও সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা রাজ্য নির্বাচন কমিশন নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাদের কাজের মধ্যে স্বচ্ছতা থাকবে, ভয়মুক্ত পরিবেশে তাদের যে অফিসাররা তাদের মাধ্যমে নিয়োগ হয়েছেন তারা কাজ করতে পারবেন, এটাই আমরা চাই। আর সমস্ত রাজ্য সরকারি অফিসারদের কাছে আমাদের আবেদন অনুরোধ বারবার করেছি, কিন্তু তারপরেও কিছু বেপরোয়া ভাব কিছু মানুষ দেখাচ্ছেন। এভাবে কিন্তু চলবে না। ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়। কোন রাজনৈতিক দল দাবি করতে পারেন না অনন্তকাল তারা ক্ষমতা ধরে রাখতে পারবে। অনিলবাবু বলতেন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। আগামী 100 বছরের মধ্যে এখানে সরকারের পরিবর্তন হবে না, কিন্তু 2011 সালে সরকারের পরিবর্তন হয়ে গিয়েছে। রাজ্যের চিফ সেক্রেটারি তিনি বিভিন্ন জায়গায় মনোবল বাড়ানোর কাজ করছেন। যে সরকার পরিবর্তন হচ্ছে না, এটা কোনো উচ্চপদস্থ আমলার থেকে কাম্য নয়। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। এবং সেই দায়িত্বটা রাজ্যের মুখ্য সচিবের পদে বসে যে আচরণ তার দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ, সেটা দেশের কেন সমাজের কোন স্তরে কাম্য নয়। তাই আমরা বলছি এই প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায়, সময় যাতে ভোট করলে আমরাই আনন্দ পাবো, আমাদের খাটনি কম হবে, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু এসআইআর কে শেষ করতে হবে। মাঝপথে এসআইআর বন্ধ হয়ে গেল আর একটা ওই বলে সে ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হবে, এটা আর হবে না। কারণ পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য, এই নির্বাচনের সঙ্গে এই ভোটার তালিকার সঙ্গে জাতীয় আভ্যন্তরীণ নিরাপত্তার সম্পর্ক আছে। আইএসআইএস এর জঙ্গি এই রাজ্য থেকে ধরা পড়েছে, তামিলনাড়ু থেকে যাদের গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ, সেখানেও পশ্চিমবঙ্গ একটা বড় নাশকতার ছক তৈরি করছিল তারা। আজকে আমরা আমাদের এই নির্দিষ্ট জমিটাকে সন্ত্রাসবাদীদের একটা অপারেশন করবার জন্য বা আতুর ঘর হিসেবে তৈরি করে দিতে পারি না। এটা কোনো রাজ্যবাসী চান না এবং আমরা চাই এক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন না থাকে। দল মতের ঊর্ধ্বে উঠে সবাই এই ইলিগাল ইমিগ্রেশনের বিরুদ্ধে, বিনা যুদ্ধে ভারত দখলের বিরুদ্ধে, এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, নাশকতামূলক ছক তৈরি করবার জন্য পশ্চিমবঙ্গের জমিকে ব্যবহার করবার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দেবার বিরুদ্ধে, ল্যান্ড জেহাদের বিরুদ্ধে সমস্ত সুস্থ স্বাভাবিক সচেতন মানুষ আজকে তারা ঐক্যবদ্ধ হবেন। এবং আমাদের দাবি সমস্ত জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের কাছেও যে কোনো প্ররোচনায় পা দেবেন না।
কোনো প্ররোচনায় পা দেবেন না। যারা আজকে আপনাদের বিভিন্ন ভাবে বিজেপির বিরুদ্ধে খেপিয়ে দিতে চাইছে, আপনারা আপনাদের কাজ করুন। আপনারা যদি মনে করেন বিজেপিকে ভোট দেবেন না, কোনো বিজেপিকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। ভোট না দিলেও বিজেপি এখানে ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে। আসামে যদি ক্ষমতার পরিবর্তন হয়ে থাকতে পারে এবং তৃতীয়বারের জন্য গতবারের থেকে বেশি ভোটের ব্যবধানে আসামে বিজেপি সরকার আসছে, এ রাজ্যেও সেটা হবে। শুধু একবার আমাদের অনুরোধ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দিকে তাকাবেন। তৃণমূলের যারা নেতা আছেন, যারা বিভিন্ন সময় সংখ্যালঘু মানসিকতাকে ইন্ডালজ করতে থাকেন এবং তাদের উস্কোতে দিতে থাকেন, আজকে তাদের থেকে দূরে থাকবেন। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করুন, নিজেদের শিক্ষার কথা চিন্তা করুন, সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্বের কথা চিন্তা করুন, আপনাদের ভবিষ্যৎ সন্তান সন্ততিদের ভবিষ্যতের কথা ভেবে ভিন রাজ্যে সংখ্যালঘুরা কি অবস্থায় আছেন আর পশ্চিমবঙ্গে কি অবস্থায় আছেন সেটা চিন্তা করুন। আর বিশেষ করে এই তুলনাটা যখন করবেন, গুজরাটকে মাথায় রাখবেন। গুজরাটের মুসলমানরা কি অবস্থায় আছে আর বাংলার মুর্শিদাবাদের মুসলমানরা কি অবস্থায় আছে। যারা এ রাজ্যে দাঁড়িয়ে বলছেন বাংলা ভাষা বললেই আক্রমণ করছে, আজকে সেই মুসলমান পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তার পরিবারের ছেলে কেন গুজরাটে চাকরি করছে, কেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আছে, কেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে আছে, আর কত টাকা প্রতি মাসে আপনার সংসার খরচার জন্য বাড়িতে পাঠাচ্ছে। কেন আপনার ছেলে এ রাজ্য ছেড়ে চলে গেছে। এ রাজ্যে তো এত সংখ্যালঘু দরদি সরকার বারবার এসেছে, 34 বছর ছিল, তারপরে 15 বছরে আছে, হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে। তারপরেও কেন এ রাজ্যের মুসলমানরা ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করবেন? কেন এ রাজ্যের মুসলমান ছেলেরা গিয়ে আজকে আরবের বিভিন্ন দেশে কার্যত কৃতদাসে পরিণত হবেন, তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে কিছু মানুষ বন্দি বানিয়ে ফেলবেন আর তারা কান্নাকাটি করবেন হাই কমিশনে গিয়ে। এই অবস্থার বাইরে বেরোনোর প্রয়োজন আছে। ধন্যবাদ। আপনি বললেন বিচারপতিদের নিয়োগ একটু জানতে চাইছি, ঝাড়খণ্ড থেকে বিচারপতিদের আনা হচ্ছে এসআইআর একটা প্রশাসনিক কাজ করতে। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং এইটার আপত্তি জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো চিফ জাস্টিস বলেছেন যে অখণ্ড বঙ্গের এরা ছিল, ফলে এদের নিশ্চয়ই ধারণা থাকবে। আর একদিন করে করে 250 জনের যদি শুনানি লাগে তাহলে 80 দিন লাগবে, সেই কারণে এই সিদ্ধান্ত। রাজ্য সরকার থেকে বাধাও দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটিকে তো প্রথম থেকে বাধা দিয়ে আসছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস সরকার, এটা রাজ্য সরকার নয়, এটা সকলের সরকার নয়। যারা তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলকে ভোট দেন, তৃণমূলের সমর্থনের রাস্তায় কথা বলেন, কিংবা তৃণমূলের উত্তেজক সমর্থক যারা আছেন, এটা তাদের সরকার। যাদের চাকরিগুলো বিক্রি হয়ে গেছে, এটা তাদের সরকার নয়। এ দেখুন, নার্সরা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্রের সামনে, পুলিশ বিক্ষোভ দেখাচ্ছে ভবানী ভবনের সামনে, মুখ্যমন্ত্রীর নিজের দফতর সিএমও সেখানে গ্রুপ ডি নিয়োগের জন্য, তার সেখানে অস্বচ্ছতার জন্য তারা ধর্মতলায় বসে পড়েছেন। মাদ্রাসা শিক্ষা, সেখানে শিক্ষক নিয়োগের জন্য, সেখানে তালিকার দাবিতে যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা আশা করছেন তারা পাশ করেছেন, তারা রাস্তায় বসে পড়েছেন। কি হলো বন সহায়কদের? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তিনি তদন্ত করবেন। যিনি মন্ত্রী ছিলেন তিনি এসেছিলেন আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে, পকেট থেকে কাগজ বার করেছিলেন, সমস্ত চিঠি রেখে দিয়েছি, বলেছিলেন উঁচু করে সব দুর্নীতি আমি দেখিয়ে দেবো, কাদের কথায় আমি কাজ করেছি। তারপরে তিনি আবার ফিরে গেলেন, হায় মা তো ক্ষমা করো মোরে, সন্তান তব ফিরে আছি ঘরে। কি করলেন তিনি? কেন তদন্ত বন্ধ হলো? তার উত্তর দিতে হবে এই নির্বাচনের আগে। সেটা নির্বাচন কমিশন বুঝবে। এখানেরই যারা বিচারক আছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন। তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি? কেন তামিলনাড়ুতে হয়নি, কেরলে হয়নি, আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে, কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। নির্বাচনের আগে ওয়েব ক্যাম্প বসিয়ে সীমান্ত এবং রাজ্যের সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তে নাকা চেকিং করবে কমিশন সূত্রে আমাদের খবর।
সূত্রের খবরের ওপরে ভিত্তি করে বলা যায় না, তবে আমরা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে বসে আছি। 4007 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের একটা পোরাস বর্ডার, যার মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার আছে, সেখানে 562 কিলোমিটার আনফেন্সড। অন্য রাজ্য সহযোগিতা করেছে, জমি দিয়েছে, বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে করা যায়নি। এখানে বিওপি করার জন্য জমি পাওয়া যায় না, 43টা রেলওয়ে প্রজেক্ট এখানে বন্ধ হয়ে আছে, এখানে ফ্রেট করিডোর তৈরি করবার জন্য জমি নেই, এখানে মেট্রো রেলের যে সংযোগ স্থাপন সামান্য চিংড়িহাটার কাছে আটকে গেছে। তো এগুলো সমস্তই কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত না করতে দেওয়ার লক্ষণ। যদি হয় ভালো। কমিশন বলছে, সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখ যে তালিকা, ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং বাকিটা সাপ্লিমেন্টারি হিসেবে সুপ্রিম কোর্টের অবস্থান জানিয়েছে, আমরা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু বাকিটা যখন করতে হবে, অসুবিধার শিকার হবে মানুষ, বাকিটা হবে। সুপ্রিম কোর্ট আইনের ভিত্তিতে তালিকা প্রকাশের কথা বলছেন, কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মানুষের দরজায় ভোট চাইতে যাই, আমরা তো তালিকা হাতে করে নিয়ে যাব, তালিকা সঙ্গে করে নিয়ে যাব। তো মনোনয়নের তারিখ দেবার তারিখ পর্যন্ত বলা হচ্ছে যে সমস্ত কিছু নতুন ইনক্লুশন হতে পারে, সেটা আইনি ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু এই প্রক্রিয়ার এত দেরি হলো কেন? এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী তো বর্তমানে শাসক দল। এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। তিনি তার দায়িত্বকে অস্বীকার করতে পারেন না, একটা নির্দিষ্ট মানসিকতা। এর একমাত্র উদ্দেশ্য হলো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়া, ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়া, যারা এই পৃথিবীর মায়া কাটিয়ে ওপরে চলে গেছেন একটা মানবিক মুখ দিয়ে তাদের সঙ্গে বিচার করে তাদের বুকে টেনে ধরে রাখা। এটাই হচ্ছে এই মানে যাকে বলবো দীর্ঘসূত্রিতার প্রথম শর্ত। বাংলাদেশে বসে এ রাজ্যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, কারণ তো মালদাতে সেই কানেকশন দেখা গেছে, কলকাতায় বসে ডকুমেন্টস তৈরি করে নেওয়া হচ্ছে, কি বলবেন? কিন্তু আমরাই বলছি, আমি আর নতুন করে কি বলবো, আজ থেকে নয়। 80-র দশক থেকে আমরা বলে আসছি যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন পশ্চিমবঙ্গের মধ্যে চলেছে। এটা একটা ইসলামিক ফ্যাসিজম এর একটা প্যান ইসলামিক মডেল, প্যান ইন্ডিয়ান মডেল এখানে তৈরি যেতে হয়, যে সমস্তভাবে লোক ঢুকিয়ে দাও, ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত করে। তো আমরাই বলছি, একটা সময় আমরা দুর্বল ছিলাম, 242টা আসনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসন পেয়েছিলাম। আমাদের দেখে তখন কংগ্রেস বলতো হাম দো হামারা দো। আদবানিজি কলকাতায় বলে গেছিলেন, হ্যাঁ হাম দো হামারা দো, লেকিন বাংলাদেশ সে আনে দো। আজ আদবানিজির বয়স হয়েছে, তিনি অসুস্থ, কিন্তু তিনি যে কথাটা বলে গিয়েছিলেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে 1988 সালে, আজকে সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছেন। আজকে আমাদের পরিবারের বাইরেও মানুষজন এই ইস্যুটাকে অ্যাড্রেস করছেন, যে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিপর্যস্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই সাম্প্রদায়িক তোষণের, ব্লক ভোটের রাজনীতির কারণে। কমিশন বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে কাজ করাতে হবে বিভিন্ন জায়গায়, এবং এটার উপরে কমিশনের পাশাপাশি রাজ্য পুলিশেরও ডিজি নজর রাখতে পারে। ইলেকশন কমিশন বলছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। এ তো প্রতি বছরই বলে, কি হয় প্রত্যেকের জানা। আমরা আমাদের মতো কাজ করব। আমরা আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি না। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের কায়দায় ভোট লড়ব, শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে যাব। পশ্চিমবঙ্গের পোলিং পার্সেন্টেজ যাতে হাই হয় সেটা আমরা চেষ্টা করব, এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে। हिंदी एक एक करके एसआईआर को लेकर सुप्रीम कोर्ट ने बोला, आर्टिकल 142 का इस्तेमाल करते हुए बोला है कि ऑन टाइम फाइनल ड्राफ्ट आना चाहिए। स्क्रूटनी करने के लिए दूसरे राज्यों से जजों को यहाँ पे बुलाया गया। न्यायालय को जो कहना था वो कह दिया। दूसरी राज्य से जजेस को लाने का मतलब क्या है?
पश्चिम बंगाल की इस प्रशासन के ऊपर सर्वोच्च न्यायालय का कोई विश्वास नहीं है। इट्स दुर्भाग्यपूर्ण स्थिति है और सुप्रीम कोर्ट का ऐसा निर्देश से यही लोग समझेंगे कि इस राज्य में जो प्रशासन है उसका संपूर्ण रूप से राजनीतिकरण हो चुका है। पश्चिम बंगाल में जो सरकार है ये पश्चिम बंगाल राज्य सरकार नहीं है, ये तृणमूल कांग्रेस सरकार है। तो इसी का कारण ऐसा निर्देश सर्वोच्च अदालत से आ रहा है। तो शोमिकदा, तृणमूल कांग्रेस का आरोप है पश्चिम बंगाल में गए एक महीने में बाहर के राज्यों से करीब 200 से ज्यादा कार्यकर्ता ऐसे आए हैं बीजेपी का, जो कि पश्चिम बंगाल बीजेपी के लिए काम कर रहे हैं। उनके रहना खाना पीना सब कुछ के लिए जो पैसा खर्चा हो रहा है, तृणमूल कांग्रेस आरोप लगा रहा है यही पैसा अगर लोगों के लिए बीजेपी खर्चा करते तो शायद ज्यादा वोट मिल जाते, और ये बस बाहर से लोग। अरे 200 आए, 2000 आए, 20,000 आए, उसके तृणमूल का क्या लेना देना है? तृणमूल क्या कश्मीर बन गए 1947 का, जो पश्चिम बंगाल घुसने के लिए परमिट का जरूरत होता है? तृणमूल कांग्रेस तो ऑल इंडिया पार्टी है, सर्वभारतीय तृणमूल कांग्रेस। तो जो ऑल इंडिया पार्टी होते हैं उसमें कोई राज्य कभी सीमा की काम नहीं करते। हम लोग पहले भारतीय है, उसका बाद बंगाली है। कहां से बीजेपी का कार्यकर्ता आ रहे हैं, बीजेपी किसको खिलाएंगे किसको नहीं खिलाएंगे वो तो हम देख रहे हैं। उसको बोलिए थोड़ा मिड डे मील का जो चाउल उन्होंने कर दिया उसको दिखाने के लिए। और सबसे बड़ी बात यह है, कल एआई कॉन्फ्रेंस में जो 100 देशों का प्रतिनिधि वहां मौजूद था, प्रधानमंत्री उसको एड्रेस कर रहे थे, उसका बाहर में कांग्रेसियों ने अपना कपड़ा उतारकर जो नंगा नाच कर दिया, ये किसका खिलाफ प्रदर्शन था? ये तो कोई बीजेपी का खिलाफ नहीं था, पूरा देश का फेस वॉश कर दिया दुनिया का सामने। विरोध का भी एक सीमा होता है। नरसिम्हा राव जी तक तो ऐसा कोई आचरण कांग्रेस की तरफ से नहीं था। सदियों पुराना पार्टी अपने पूरा विरासत को भूल गए। ऐसा दुखद स्थिति अब देश को देखना पड़ रहा है, पूरा दुनिया देख रहे हैं। इसमें तो कोई पॉलिटिकल एजेंडा नहीं था। सारे देशों से मेहमान आ चुके हैं उसमें, और उसका सामने ऐसा नजारा। इसीलिए कांग्रेस को आज पूरा देश ठुकरा दिया। कांग्रेस एक पैरासाइट बन के रह गया। कांग्रेस जैसा पार्टी, वो महात्मा गांधी, नेताजी सुभाष चंद्र बोस, जवाहरलाल नेहरू, सरदार पटेल का पार्टी आज ऐसे लोगों का कपड़ा उतारने वाला, नंगा नाचने वाला पार्टी बन गया, जो दरवाजे पर रात के अंधेरों में खटखटाता है दरवाजा दूसरा जोनल पार्टी का पास, रीजनल पार्टी का पास, जो भैया कुछ दया कर दो, भिक दे दो कुछ। तो ऐसे ही कांग्रेस चलता है। तो बिहार में अमित शाह जी जो है 3 दिन का इवेंट वहाँ पे होस्ट कर रहे हैं डेमोक्रेटिक इनिशिएटिव के लिए, जो बॉर्डरिंग डिस्ट्रिक्ट है बंगाल के साथ, वहाँ स्पेशल। देखिए, हम अमित शाह जी इस देश के गृह मंत्री है। देश का अंदरूनी सुरक्षा रक्षा करने का दायित्व अमित शाह जी के ऊपर है। आज पश्चिम बंगाल को पैसेज बनाकर वनांचल और सीमांचल का डेमोग्राफी बदला दिया गया है। आज जितना आदिवासी है उसको प्यार से फंसाकर शादी करके नाम बदल करके उसका बाद उसका जमीन हड़पने का काम चल रहा है। ये जो लाभ जिहाद शब्द आया, ये जो नैरेटिव है, ये कोई बीजेपी का क्या हुआ नैरेटिव नहीं है। ये तो पहले बोला था कम्युनिस्ट, वो भी एक वाम राज्य से ये शब्द आया था। अभी लाभ जिहाद के साथ साथ लैंड जिहाद भी आ गया। अभी लैंड जिहाद चल रहा है झारखंड में, और उसका कारण भी पश्चिम बंगाल में है। पश्चिम बंगाल का साथ जुड़े हुए बिहार और झारखंड का जितना सीमा है उसका डेमोग्राफी बदले जा रहे हैं। और उसी का साथ साथ आज सभी देश को यह सोचना चाहिए, पूरा देश के लिए एक वार्ता है, जो बांग्लादेश का साथ भारत की सीमा का उस पार जो जमात का अपसार हुआ है, और इस पार जैसे उसका कार्यकलाप जो चल रहे हैं, जो देखा जा रहा है अभी मालदा और मुर्शिदाबाद में, नोदिया की कुछ कुछ जगह में, तो इसके लिए सोचना पड़ेगा। पूरे देश को सोचना पड़ेगा, पूरा पश्चिम बंगाल वासियों को सोचना पड़ेगा, और इसमें कोई राजनीति नहीं करना है।
और एक सवाल है, मैं फिर से एक बार पूछ लेता हूँ, जो प्रोसेस में एसआईआर चल रहा है, बाहर से जज आ रहा है, जितना अभी बाकी है हियरिंग वगैरह, आपको लगता है कि प्रोसेस पूरा टाइम पे खत्म होके वोट सही समय पे हो जाएगा? हमको क्या लग रहा है, नहीं लग रहा है, विषय मतलब ये नहीं बीजेपी है। को, आपको नहीं, बीजेपी को? हम मतलब तो बीजेपी है, हाँ। हम बीजेपी का बाहर थोड़ी है। बीजेपी से निकलने के बाद हमारा साइज का आदमी को कौन पूछेगा भाई। हम जो आज है बीजेपी है। क्या बोला? नहीं दादा, फिर भी उत्तर दे दीजिए। हमारा देखिए, हमारा स्टैंड पार्टी का एकदम स्पष्ट है, नो एसआईआर नो वोट। अंतिम सूची में भी जिसका नाम है उसको भी सुनवाई में बुलाना चाहिए, उसका भी बात ध्यान में रखकर वोटर लिस्ट बनाना चाहिए। जितना फॉर्म 7 हम लोग दाखिल करने गया, जो छीन लिया गया, जला दिया गया, पुलिस ने जिसको जब्त कर दिया, उसका ऊपर कार्रवाई होना चाहिए। हमारा मांग स्पष्ट है। गणेश कुमार जी बहुत अच्छा काम कर रहे हैं, 10 राज्यों में उन्होंने एसआईआर समाप्त कर दिया है, लेकिन क्यों पश्चिम बंगाल में इतना हंगामा हो रहा है ये देखने के लिए उसका भी ये दायित्व बनता है कि एक बार उन्होंने भी पश्चिम बंगाल में पधारे, वो जाए थोड़ा मुर्शिदाबाद, साउथ 24 परगना, मालदा, हावड़ा की कुछ जगह, कलकत्ता शहर में वो जो है ना, हमारा जो स्पीकर का, हमारा जो मेयर साहब का जो कॉन्स्टिट्यूएंसी है, जो मेयर साहब ने बोला था ये मिनी पाकिस्तान है, पाकिस्तान के एक मैगजीन को डन, तो ये सब जगह में एक बार घूम कर आए। सर, आपने बोला अभी कि एसआईआर, जैसे अभी बता रहे थे कि एसआईआर एक एडमिनिस्ट्रेटिव प्रोसेस है, लेकिन ये बहुत दुर्भाग्यपूर्ण बात है कि बाहर से आ रहे हैं, ये विचारक को, जस्टिस को आ रहे हैं, लेके आ रहे हैं झारखंड, उड़ीसा को लेकर। तो इसमें हमारा करने का क्या है? पश्चिम बंगाल का पूरा हमारा कुछ नहीं, सर हम स्वागत करते हैं और उसका साथ हमारा व्यथा व्यक्त करते हैं जनता के सामने कि पश्चिम बंगाल का सारे के सारे एडमिनिस्ट्रेशन पॉलिटिसाइज्ड हो गए। पश्चिम बंगाल सरकार के ऊपर, सरकार की प्रशासन के ऊपर सर्वोच्च न्यायालय का कोई आस्था नहीं है, विश्वास नहीं करते इसको, इसीलिए आज न्यायाधीशों को बुलाना पड़ रहा है, वो भी बाहर के राज्य से न्यायाधीश आ रहे हैं। ये तो शर्मनाक विषय है पश्चिम बंगाल के लिए, पश्चिम बंगाल की जनता के लिए। एक नॉन बीजेपी रूल स्टेट 2, केरल और तमिलनाडु, उसमें एसआईआर बंद हो गया। अब देखा केरल का मुख्यमंत्री को कभी काला कोट पहन के घुस जाने का। तमिलनाडु की मुख्यमंत्री पहुंचा था सुप्रीम कोर्ट, क्यों गई थी हमारा मुख्यमंत्री? एक पॉलिटिकल प्रेशर माउंट करने के लिए। इट्स अ डेंजरस अटेम्प्ट टू डिस्ट्रॉय द डेमोक्रेटिक सिस्टम ऑफ दिस कंट्री। जुडिशियरी के ऊपर ऐसा पॉलिटिकल प्रेशर माउंट करना, इट इज नॉट एक्सपेक्टेड इन सिविल सोसाइटी। कोई भी सभ्य समाज में लोग इसको समर्थन नहीं करेंगे। ইআরও এর স্ক্রুটিনির মাধ্যমে যে নামগুলো বাদ গিয়েছে সেই নামের আর স্ক্রুটিনি করবে না বিচারকেরা, তাহলে তাদের যে নাম বাদ গিয়েছে সেই ভোটাররা কোথায় যাবে? সুপ্রিম কোর্টের দরজায় যাবে, গণেশ কুমারজির বাড়ি যাবে, ইসির অফিসে যাবে। আমরা কি ইলেকশন কমিশন নাকি? ভারতবর্ষে যেটা সরকারটা যেটা আছে দেশে, সেটা ভারত সরকার, বিজেপি সরকার নয়। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী দেশের সম্রাট নন। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে চলেছে। আজকে মনে রাখতে হবে, এই সেই ভারতবর্ষ যেখানে বৈশালী রাজ লিচ্ছবি বংশের প্রথম রাজা রবক, তিনি তার সিংহাসন হারান মানবাধিকার লঙ্ঘনের দায়ে, এবং সেটাও সেখানকার ভোটের মধ্যে দিয়ে ওই বৈশালীর জনগণই তাকে সেখান থেকে সরিয়ে দেন। এটা ভারতবর্ষ যেখানে গ্রিস 99 বছরের বেশি সময়ের ধরে তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধরে রাখতে পারেনি, কিন্তু আমাদের চোল রাজত্বে এই তামিলনাড়ুতে তাল পাতাকে ব্যালট হিসেবে ব্যবহার করা হতো তাদের অনেক কয়েকশো বছর আগে, এবং সেখানে 30 থেকে 70 বছর পর্যন্ত মানুষ যারা শিক্ষিত এবং ট্যাক্স পেয়ার তারা ভোট দানে অংশগ্রহণ করতে পারতেন। সুতরাং এই গণতান্ত্রিক ব্যবস্থা, এই বহুদলীয় ব্যবস্থা, রাজতন্ত্রকেও গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সরিয়ে দেওয়া যায়, এটা ভারতবর্ষের এই বহুত্ববাদী সমাজ দীর্ঘদিন আগে থেকে শিক্ষা দিয়েছে। এটা আমাদের ডিএনএতে আছে।
আজকে সেটা ধ্বংস করতে চাইছে তৃণমূল। তিলজলাতে কাল রাতে গুলি চলেছে, টানা মানে তিনটে গুলি চলেছে এরকম অভিযোগ, আহতরা এসএসকেএম এ ভর্তি। আপনি সাংবাদিক হিসেবে দীর্ঘদিন এই সাংবাদিকতার পরে কি আপনি আশা করছেন তিলজলাতে গভীর রাত্রে রসগোল্লা ছোড়াছুড়ি হবে? আর তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আছে সেখানে গুলি চলবে, গুলি আর তৃণমূল কংগ্রেস সমর্থক সব। সিটি সিভিল কোর্টের প্রধান বিচারককে মেল করে বোমা রাখার হুমকি, একই ঘটনা আসানসোল কোর্টে বোমাতঙ্ক, আসানসোল কোর্ট আর সিটি সিভিল বিভিন্ন কোর্টে বোমাতঙ্ক। রাজ্যটাই তো বোমার উপরে বসে আছে। এই রাজ্যটা এখন একদিকে হয়ে গেছে বৃদ্ধাশ্রম আর অন্যদিকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। সব শেষ। স্ক্রুটিনিতে যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তো বৈধ ভোটারকে রাখতে হবে। ভারতীয় ভোট যারা ভারতীয় তারা ভারতের ভোটার লিস্টে ভোট দেবেন, বাংলাদেশিরা এখানে ভোট দেবেন, সহজ সরল হিসাব। যারা নাগরিক তারা ভোট দেবেন। সমস্ত ভারতীয় মুসলমান, সমস্ত ভারতীয় হিন্দু, ভারতীয় খ্রিস্টান, ভারতীয় বৌদ্ধ, ভারতীয় জৈন, শিখ সব ভোট দেবেন। কিন্তু আপনারাও একটু ভাবুন, সাংবাদিকরা আপনাদের তরফ থেকেও তো একটা প্রেস ক্লাব, আপনাদের সংগঠন যেটা দাবি তুলুন, আমাদের ভোটার লিস্টে বাবার ছেলের বয়সের পার্থক্য মাত্র 10। এই ধরনের বীর্যবান বাবাকে একটু আপনাদের কোনো করে নেওয়া যায় না, কোনো পুরস্কৃত করা যায় না? এই যে 7-7টা ধৃতরাষ্ট্র পেলেন, এত যুগ ধরে মহাভারতের বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ীতে, জিজ্ঞেস করুন, উনি তো মহাভারতের প্রচুর বই, আমার কাছে সবকটা বই লেখা আছে। নীতি অনীতি দুর্নীতি মহাভারতে, লেখক ডক্টর নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। উনি তার সৃষ্টির মধ্যে দিয়ে একবারও 2টো ধৃতরাষ্ট্র তৈরি করতে পারলেন না, আর আমাদের ভোটার লিস্টে 7জন ধৃতরাষ্ট্র। 42 বছরের বাবা আর তার নাতির বয়স 22। দাদু খায়, নাতি খায়। আমরা ছোটবেলায় বিস্কিটের অ্যাড শুনেছিলাম, এখন তো দেখছি ভোটার খাচ্ছে, ভোটার লিস্ট খাচ্ছে। দাদুও খাচ্ছে 42 বছর বয়সে, নাতিও খাচ্ছে 22 বছর বয়সে। 42 বছরে মানে দাদুর 22 বছরের নাতি দুজনেই ভোটার, ভাবতে পারেন এগিয়ে বাংলা? তো এগুলো নিয়ে তো আপনারা একটা কিছু বলতে পারেন যে এই মানুষগুলোকে তো পুরস্কৃত করা উচিত। মাঝে মধ্যে মুখ্যমন্ত্রী দিচ্ছেন না, বঙ্গভূষণ কিছু দেন, বঙ্গবিভূষণ, ওরকম একটা কিছু দিয়ে দিন। একটা আনন্দের খবর আছেন, সমাজে বিভিন্ন স্তরের মানুষরা এই সরকার থেকে মুক্তি পাওয়ার আশায় এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষের যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং যেভাবে অপ্রাসঙ্গিক ভারতবর্ষ, ফ্র্যাজাইল 5-এর অন্তর্ভুক্ত ভারতবর্ষকে আজকে সারা পৃথিবীর মানচিত্রে 3য় বৃহৎ অর্থনীতির দিকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন, তার উপরে আস্থা রেখে, এবং কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত এই জাতীয়তাবাদের উত্থান, বিকাশ, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতার বহমানতা, তার বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে, এবং সর্বোপরি আমাদের যেটা আসন্ন, যেটা আমাদের স্বপ্ন, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, এবং গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার, সেই স্বপ্ন নিয়েই শতাব্দী প্রাচীন পার্টি প্রদেশ কংগ্রেস কমিটির মেম্বার, মুখপাত্র এবং ব্যক্তিগত জীবনে একজন প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার সন্দীপা চক্রবর্তী, যিনি এতদিন কংগ্রেসের দলে ছিলেন, তিনি এনআইএফটির স্টুডেন্ট, এবং আরেকজন ব্যক্তিগত জীবনে আইনজীবী, আপনাদের সাংবাদিকদেরও পরিচিত নীলাভ ব্যানার্জি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক, ব্যক্তিগতভাবে কালামিস্ট, বিভিন্ন জায়গায় লেখালেখি করেন। এই একজন তরুণ তরুণী আজকে আমাদের দলে যোগ দিচ্ছেন। বিজেপি পরিবারে তাদের স্বাগত। তুমি ওইটা আমি পড়াই, ব্যাগটা ধরি, এসো এসো, এখানে চলে একটা ধরে
পড়া ওটা কথা তোমার পাশে চলে এসে এদিকে চলে এসো। পতাকাকে নামানো যাবে না। ঠিক আছে, ওকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। भारत माता की জয় बीजेपी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ बीजेपी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ वंदे मातरम বন্দে মাতরম। আর কিছু না, সব শেষ। আমার যেতে হবে আরো। এটা কিন্তু খবরের বাইরে, সুরাটে যাচ্ছি। হ্যাঁ, ওই যে বাঙালি বললেই যারা মার খাচ্ছে, এটা খবরের জন্য নয়। না না একদম খবরের জন্য নয়, খবরে হলেও আমার কোনো আপত্তি নেই।